আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহরিয়া, ফিনান্স ইনস্ট্রাক্টর এডুকোড। তো আজকে আমাদের ফিনান্সের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা কি পড়াশোনা করব? অর্থের সময় মূল্য। ওকে, অর্থের সময় মূল্য আমরা আলোচনা করব। তো চলো আমরা আলোচনা শুরু করি। বেশি কথা না বাড়াই, কারণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা করো তাহলে কি তোমাদের সমস্ত বিষয় কি একদম কনসেপ্ট পরিষ্কার হয়ে যাবে। তোমাদের ম্যাথমেটিক্যাল বিষয় যে পরীক্ষাতে যে তোমাদের ম্যাথগুলো আসে, তোমাদের আজকে ক্লাসটা মনোযোগ সহকারে করো। আমার মনে হয় না যে এই ক্লাস করার পর থেকে তোমাদের কোনো ম্যাথে কোনো সমস্যা হবে। ঠিক আছে? অতএব তোমাদের দায়িত্ব কি? মনোযোগ দিয়ে ক্লাস করা। ঠিক আছে? তোমাদের আজকে একটা কাজ, সেই দায়িত্বটা কি? মনোযোগ সহকারে ক্লাস করা। ওকে? চলো শুরু করি। তো ক্লাসের শুরুতে আমরা প্রথম দেখতে পাচ্ছি যে অর্থের সময় মূল্য নিয়ে আমাদের আজকে আলোচনা। তো ঠিক আছে, যেহেতু আজকে অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা, তো অর্থের সময় মূল্য কাকে বলে? তাই না? ফিনান্সের ভাষায় অর্থের সময় মূল্য কাকে বলে এটা আমরা আজকে বোঝার চেষ্টা করি। দেখো কি বলা আছে যে সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। কি বলা আছে? সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। বলে কি এবার সময় পরিবর্তনের সঙ্গে অর্থের মূল্যের পরিবর্তন অর্থের সময় মূল্য বলে, সেটাকে একটু বোঝাও। আচ্ছা, আমার বোঝার চেষ্টা করি। একটু তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাকে আজকে ক্লাসের 80% বুঝে যাবা। ঠিক আছে? এতটুকু যে সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। আসো কনসেপ্ট ক্লিয়ার করি, আমরা মাথাটা একদম পরিষ্কার করে বসি। ধরো তুমি আজকে একটা পণ্য ১০০ টাকা দিয়ে কিনছো। সেটা কি হতে পারে? ধরো ভাইয়া একটা ব্যাগ। ঠিক আছে? ধরো দুটি ব্যাগ। কয়টা ব্যাগ? দুটি ব্যাগ। দুটি ব্যাগ কত দিয়ে কিনছো? ১০০ টাকা দিয়ে। তুমি আমাকে একটা একটা বিষয় বলো, তুমি কি ৫ বছর পরে ১০০ টাকা দুটি ব্যাগ কিনতে পারবা? পারবা না। কারণ কি জানো? এর মূল্যটা বেড়ে যাবে। কি হবে? কি হবে বলতো? এর মূল্যটা বেড়ে যাবে। বুঝতে পেরেছো? আর মূল্য বেড়ে গেলে কি তুমি কিনতে পারবা না। তো বুঝতে পেরেছি যে সময় যেহেতু পরিবর্তন হয়েছে, আজকে ১০০ টাকায় তুমি দুটি ব্যাগ কিনতে পারছো আজকের সময়ে। ৫ বছর পর তুমি কি ওই একই ৫ বছর পর তুমি কি ১০০ টাকা দিয়ে তুমি কি কিনতে পারো দুটি ব্যাগ? পারবা না। কারণ কি সময় পরিবর্তন হয়েছে, এর সঙ্গে সঙ্গে অর্থেরও পরিবর্তন হয়ে গেছে। এই জন্য কি দামটা বেড়ে গেছে বলে কি তুমি কিনতে পারছো না। তো আমরা কি দেখছি যে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। এবার আসো যে ভাই এই যে অর্থের সময় মূল্য দিয়ে ভাই এই যে অর্থের যে একটা আপনার পরিবর্তনটা হলো, এই যে দামটা বেড়ে গেল কিংবা এক্সেট্রা অনেক কিছু হলো, এটা এর পিছনে কি কোনো কারণ আছে? আমি বলব যে হ্যাঁ, অবশ্যই, অবশ্যই কারণ আছে। কেন কারণগুলো দেখে নাও। যে অর্থের সময়মূল্য সৃষ্টি হওয়ার কারণ দেখো, অর্থের সময় মূল্য এই সৃষ্টি হওয়ার কারণ কি? ২ টি কারণ। একটা সুদের হার আর একটা হচ্ছে মূল্যস্ফীতি। কি ভাইয়া? সুদের হার আর একটা কি মূল্যস্ফীতি। আমি একটু আগে বলেছি তোমাদের যে ৫ বছর পর একটা ব্যাগের কি মূল্য বেড়ে গেছে বলে কি তুমি ওই ব্যাগটা ১০০ টাকা দিয়ে ক্রয় করতে পারছো না। ১০০ টাকা বেশি লাগছে। ওইটা হচ্ছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি কি? দেখো কোনো দ্রব্য বা সেবা মূল্যের ঊর্ধ্বগতিকে মূল্যস্ফীতি বলে। ঊর্ধ্বগতি কি? দামটা বাড়তেছে, দিন, দিন বাড়তেছে। আমাদের সময় মনে করো আমরা একটা ৳১ দিয়ে ৪ টে চকলেট কিনতে পারতাম। এখন ৳১ দিয়ে ১ টা চকলেট হয়। আজ থেকে মনে করো কয় বছর? সেটা হবে ১০ বছর আগে। ৳১ দিয়ে আমরা ৪ টে চকলেট ৪ টে চকলেট কিনতাম। এখন ১ টা। তার মানে কি? দ্রব্য বা সেবার কি ঊর্ধ্বগতি হয়েছে না? বুঝছো? ওই চকলেটটা কি একটা দ্রব্য কিংবা পণ্য। পণ্যর কি দাম বৃদ্ধি পেয়েছে না? এটা হচ্ছে কি মু মুদ্র মূল্যস্ফীতি। ঠিক আছে? কোন দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে মূল্যস্ফীতি বলে। ওকে? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার। এবার আসুন আমরা আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি সুযোগ ব্যয়। সেটা কি? সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা কি? যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্প বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়। কি বললাম? অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়। এটাকে কি বলে? সুযোগ ব্যয় বলে। আসো বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এই সুযোগ ব্যয়টা আসলে কি? ধরো তোমার কাছে এখন ৳৫,০০,০০০ আছে। ওকে? কত লক্ষ টাকা আছে? ৳৫,০০,০০০ আছে। তুমি তোমার কাছে কোম্পানির লোক আসলো। ধরো A কোম্পানির লোক আসলো, B কোম্পানির লোক আসলো। ঠিক আছে? একটা আলাদা কোম্পানি, B আরেকটা আলাদা কোম্পানি। তো A কোম্পানির লোক বলেছে, "স্যার আপনি যদি আমাদের কোম্পানিতে ৳৫,০০,০০০ বিনিয়োগ করেন, তো আপনাকে আমরা একটা সময় ধরো ২ থেকে ৩ বছর পর আপনাকে আমি 10% সুদে আপনাকে কত টাকা দিব? ৳৫,৫০,০০০ দিব।" ঠিক আছে? আর B কোম্পানি এসে বলল যে, "স্যার আপনি যদি আমাদের কোম্পানিতে বিনিয়োগ করেন, আপনার যদি কোনো বিপদ হয় কিংবা যদি কোনো সমস্যা থাকে সেগুলো তো আমরা দেখবই। সেই সঙ্গে আপনি ৩ বছর মেয়াদে যদি আমাদের কোম্পানিতে টাকা ৳৫,০০,০০০ বিনিয়োগ করেন, সেই আমরা কত টাকা দেবো আপনাকে বলুন? আমরা আপনাকে ৳৫,২০,০০০ দেব। ওকে? কত টাকা? ৳৫,২০,০০০। সে সঙ্গে আপনার কি জীবনে যত সমস্যা, যদি কোনো আর্থিক সমস্যা এসে থাকে কিংবা যদি চিকিৎসা ভাতা এসে থাকে সেগুলো প্রদান করব। এখন বলো ভাইয়া, তো যদি এই লোকটা A কোম্পানিতে টাকা বিনিয়োগ করে, ৳৫,০০,০০০ কি A কোম্পানিতে বিনিয়োগ করল। বিনিয়োগ করার ফলে কি হলো? সে কি B কোম্পানিতে টাকা বিনিয়োগ করার কি সুযোগটা ত্যাগ করল। বুঝতে পেরেছো বিষয়টা? কি এখানে কি বলছে দেখো,
অন্য একটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করে, দেখছো যেহেতু এ প্রকল্পে সে বিনিয়োগ করেছে আর বি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করেছে, এই যে ত্যাগ করলো এটা হচ্ছে তোমার সুযোগ ভাই, বুঝলেন বিষয়টা? তাহলে আর সেই আর একটা দেখি আমরা, যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, এটাকে কি বলে? সুযোগ ব্যয় বলে। এবার আসো যে আমাদের সময় মূল্যের দুটো দিক আছে, কিন্তু আমাদের অর্থের সময় মূল্য হয় না, দেখো যে বর্তমানে 100 টাকা ভবিষ্যতে 110 টাকার সময় এমন কনসেপ্ট আমরা পড়ি না, এর দুটো দিক আছে। এটা কেন হয়? এটা কি এমনি এমনি হয় না, এর পেছনে দুটো দিক আছে। একটা কি ভবিষ্যৎ মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, সংক্ষেপে পিভি, সরি বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু, সংক্ষেপে পিভি, ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু, সংক্ষেপে এফবি। এই দুটো কারণের ফলে কি তোমার সময় মূল্যের কি পার্থক্য ঘটে। বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার? তো দেখে নাও, কনসেপ্ট ক্লিয়ার রাখো সবসময়। সুদ, যারা ফিনান্স ও ব্যাংকিং নিয়ে পড়াশোনা করো, সুদ তাদের একটা কি খুবই পরিচিত শব্দ। আচ্ছা, সুদ নিয়ে একটু আলোচনা করি। সুদ জিনিসটা কি, সুদ কিভাবে হয়, সুদ কত প্রকার বা কি কি। দেখো, সুদ তাকে বলে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা ধার নিলে তার জন্য যে নির্দিষ্ট পরিমাণে চার্জ প্রদান করতে হয় তাকে কি বলে? সুদ বলে। ধরো কে বলছে, আবার খেয়াল করো, কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা ধার নিলে তার জন্য যে নির্দিষ্ট পরিমাণ চার্জ প্রদান করতে হয় তাকে সুদ বলে। ধরো তুমি একটা ব্যাংকের কাছ থেকে 10,000 টাকা নিয়েছো, সে ব্যাংক তোমাকে কি 10% টাকা চার্জ করবে। কত পার্সেন্ট? 10%। এই 10% হলো সুদ। বুঝতে পেরেছো? যে টাকাটা তোমাকে চার্জ করবে সেটা হচ্ছে সুদ। এখানে একটা স্পেশাল নোট আছে, স্পেশাল নোটটা কি খেয়াল করো, এই সুদ কিসের উপর নির্ধারিত হয়? বুঝতে পারলে? সুদ কি এমনি এমনি এই যে ব্যাংক 10% তোমাকে সুদ ধার্য করবে, এটা কি এমনি এমনি হয়েছে? না, এটা একটা নোট আছে, খেয়াল করো। মুদ্রাস্ফীতির উপর নির্ভর করে সুদের হার নির্ধারিত হয়। কিসের উপর নির্ভর করে সুদের নির্ধারিত হয়? মুদ্রাস্ফীতির উপর নির্ভর করে সুদের হার নির্ধারিত হয়। ওকে, আচ্ছা, সুদ কয় প্রকার? সুদ কয় প্রকার বলতে ভাইয়া? সুদ দুই প্রকার। একটা আছে কি সরল সুদ, একটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। একটা কি ভাইয়া? সরল সুদ, একটা হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ মানে কি তোমার বছরে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বছরে একবার বলবে। আর চক্রবৃদ্ধি সুদ মানে কি 3 মাস পর পর, 4 মাস পর পর, কিংবা দ্বিমাসিক, ঠিক আছে, কিংবা মাসিক, সাপ্তাহিক। বুঝছো? এভাবে চক্রবৃদ্ধি সুদ ধার্য করা হয়। এই চক্রবৃদ্ধি সুদকে, সরল সুদকে আমরা কি বলতে পারি? স্যার, সমান সমান কি পি ইন্টু আই ইন্টু এম। বুঝছো? এখানে সব গুণাকার আছে। পি দ্বারা কি বোঝায়? মূলধন বোঝায়। আই দ্বারা সুদের হার বোঝায়। আর এম দ্বারা কি বছর বোঝায়। আর চক্রবৃদ্ধি সুদ দ্বারা কি দ্বারা প্রকাশ করতে পারে? ইংলিশে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এটা কি বলবে? সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কি এফ মাইনাস টি, ই মানে আসল, আর এফ মানে কি ভবিষ্যৎ মূল্য। বুঝতে পেরেছো? তো আমাদের এই সুদের বিষয়টা, এই যে সুদ নিয়ে কেন আলোচনা করলাম, এটা তোমাদের একটা অতিরিক্ত বিষয়, এফেক্ট তোমাদেরকে আলোচনা করবে না, কারণ কি সবাই জানে এগুলো পারে, কিন্তু আমি মনে করি সমস্ত বিষয় কি কনসেপ্ট ক্লিয়ার রাখা উচিত। ঠিক আছে, আমি মনে করি আমাদের স্টুডেন্ট থাকবে, তারা কি হবে, তারা সমস্ত বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার রাখবে, কারণ কি তারা সবকিছু জানবে এ টু জেড। শুধু আমি যদি বলেছি যে তোমরা এ টু জেড সব জানবা, ফিনান্সের যত বিষয় আছে সব এ টু জেড। ঠিক আছে, কোনো বিষয় কি অনভিজ্ঞ হলে হবে না, সব বিষয় কি তোমাদের ফিনান্সে অভিজ্ঞ হতে হবে। বুঝতে পেরেছো? এক কথা কি বলে, প্রো হতে হবে, প্রো। আমাগুলো যারা করে তারা সেই স্টুডেন্ট কি প্রো হতে হবে, প্রো অ্যাক্টিভ হতে হবে। ওকে, দেখুন, গুরুত্বপূর্ণ টপিকটা কি? অর্থের সময় মূল্যের নির্ধারক সমূহ। আজকাল টপিক কি ছিল? অর্থের সময় মূল্য, তাই না? এই অর্থের সময় মূল্যকে আমরা কীভাবে নির্ধারণ করবো কীভাবে? সুদের হার। ওকে, খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অর্থের সময় নির্ধারক সমূহ মানে কি, আমি একটা জিনিস ঠিক করব, সিদ্ধান্ত নিব, কিংবা নির্ধারণ করবো কিভাবে করবো, কি প্রসেস আমাকে করতে হবে, সেই একটা বিষয়। এগুলোকে তোমাকে কিন্তু কোনো স্যার শিখাবে না। ঠিক আছে, একমাত্র তুমি এখানে শিখতে পারো। অতএব মনোযোগ সহকারে ক্লাসটা করো। দেখো, সুদের হার কি বলা হয়েছে এখানে? সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যে পার্থক্য ঘটে। কি বললেন বুঝলাম মতো কিছুই। খেয়াল করো, সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যে পার্থক্য ঘটে। এর মানে কি, সুদের হার, যদি তুমি বর্তমানে একটা ব্যাংকে 5,000 টাকা রাখো, তুমি কি ভবিষ্যৎ 5,000 টাকায় পাবা? তোমার কি মনে হয়? বলে যে না, পাবো না। যে কেন পাবা না? কারণ ব্যাংক তো আমাকে লভ্যাংশ দেবে, ব্যাংক তোমাকে সুদ দেবে। তো কত পার্সেন্ট? 10%। তো 5,000 টাকা 10%, 500 টাকা। তুমি 3 বছর পর কি 5,500 টাকা সুদ পাইবা, তাই না? এমনটা যদি হয়, তো ব্যাংক তো ইচ্ছা করলে তোমাকে সুদ না দিতে পারতো, তাই না? ব্যাংক চাইতো যে না, 5,000 টাকা রাখছে, আমি সুদ দেবো না, 5,000 টাকা ওকে আমি 3 বছর পর এমনি দিয়ে দেবো। দিয়ে দিলে কি হতো? টাকা তখন পরিবর্তন হতো না। কিন্তু ব্যাংক তা করে না। ব্যাংক তোমার টাকা নিয়ে কি ব্যবসা করে, সেই ব্যবসা অর্থ তোমাকে লাভ করে আলাদা একটা অর্থ তোমাকে দেয়, সেটাকে সুদ বলে, লভ্যাংশ বলে। ওকে, তো দেখা যাচ্ছে যে তুমি যদি ব্যাংকে 5,000 টাকা রাখো 10% সুদে 5 বছর, 3 বছরের জন্য, তো 3 বছর পর তুমি কি 5,500 টাকা পাচ্ছ। কিসের কারণে? সুদের কারণে। ঠিক আছে, ওই যে 10% সুদের হার, ওর কারণে কি
যে বর্তমান 5,000 টাকা, ভবিষ্যতে কি 5,500 টাকা। এই যে পরিবর্তন হলো কিসের মাধ্যমে পরিবর্তন হলো? সুদের হারের কারণে, ঠিক আছে? এখানে সে কথাই বলা হয়েছে। ওকে, এবার দেখি যদি সুদের হার বেশি হয়, বুঝতে পেরেছো? দেখো আমাদের ফিন্যান্সে ২ টা জিনিস সবসময় করতে হয়। একটা হচ্ছে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য। মানে কি বর্তমানে আমি কত টাকা রাখছি, ভবিষ্যতে কি আমি কত টাকা পেতে চলেছি। এই ২ টা নিয়ে আমাদের কি আজকের পড়াশোনা। দেখো বর্তমান বর্তমান মূল্যে বর্তমান সময়ে যদি সুদের হার বেশি হয়, ওকে? ধরো বর্তমান সুদের হার অনেকটা বেশি হয় তাহলে কি হবে ভাইয়া? বর্তমান মূল্য কমে যাবে। কি ভাইয়া? সুদের হার যদি অনেকটা বেশি হয়, বর্তমান মূল্য কমে যাবে। আর যদি সুদের হার কম হয়, ডাউন মানে কি? নিচের দিকটা মানে সুদের হার যদি কমে যায়, তাহলে কি বর্তমান মূল্য বেড়ে যাবে। এদের মধ্যে কি সম্পর্ক? দেখো বর্তমান সুদের হারের সাথে বর্তমান মূল্যের কি একটা ঋণাত্মক সম্পর্ক। মানে ও যদি বাড়ে, কমে যায়। আর যদি বাড়ে, তো ও কমে যায়, বুঝছো? এটা হচ্ছে পার্থক্য। এবার দেখো ভবিষ্যৎ মূল্যে কি হবে? যদি সুদের হার বেশি হয়, তো ভবিষ্যৎ মূল্য কি বেড়ে যাবে। যদি সুদের হার কম হয়, তো ভবিষ্যৎ মূল্য কি কমে যাবে। আচ্ছা এই দেখো এটা বুঝি আমরা। যদি তোমার কোনো ব্যাংকে আগে তো 5%, এখন 10% দেয়। 10% হারে 5,000 টাকা তুমি একটা ব্যাংকে 5 বছর মেয়াদে রাখবে। যদি সুদের হার এখানে 10% হয়, যদি অন্য ব্যাংকে 20% হয়, তাহলে কি তুমি ভবিষ্যতে 20 টাকা পাবে না? যদি কোনো ব্যাংকে 10% হয়, তাহলে কি তুমি 5,500 টাকা পাবা। যদি অন্য ব্যাংকে 5,000 টাকা রাখো, যদি 20% হয়, তাহলে তুমি কি 6,000 টাকা পাবা। কি সুদের হারের কারণে কি হচ্ছে? তোমার বর্তমান 5,000 টাকা রাখছো, ভবিষ্যতে কিছুটা 6,000 5,500 হয়ে যাচ্ছে। এর কারণে কি? সুদের হারের কারণে। সুদের হার যদি বেড়ে যাচ্ছে, দেখো সুদের হার যখন বাড়তেছে, যখন তোমার 10 থেকে 20% হচ্ছে, কোন থেকে 10 থেকে 20% হচ্ছে, তখন কি তোমার সুদের হার কি বৃদ্ধি পাচ্ছে। যখন 20% হচ্ছে, তখন সুদের হার কি? সুদের হার আসলে টাকা ৬,০০০ টাকা পাচ্ছ। যখন সুদের হার 10%, তখন তুমি কত টাকা পাচ্ছ? আসল সুদ ৫০০ টাকা পাচ্ছ। ৫,৫০০ টাকা, ঠিক আছে? তার মানে কি দেখছো? সুদের হার বাড়ছে, তুমি কি টাকা বেশি পাইছো। সুদের হার যখন কম ডাউন করছে, একটু টাকা কম পাইছো। বুঝতে পেরেছো? এই হচ্ছে কনসেপ্ট। আর বর্তমান মূল্যে কি বিপরীত। সুদের হার যদি তোমার বেড়ে যায়, বর্তমান মূল্য কমে যাবে। বুঝতে পেরেছো? আর সুদের হার যদি কমে যায়, তাহলে কি বর্তমান মূল্য বেড়ে যাবে। এদের মধ্যে সম্পর্ক ধনাত্মক, এদের মধ্যে সম্পর্ক ঋণাত্মক, এদের মধ্যে সম্পর্ক ধনাত্মক। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা দ্বিতীয় কারণ দেখো, সময় বা মেয়াদ। কি? দ্বিতীয় কারণ সময় বা মেয়াদ। সময় বা মেয়াদের কারণে কি তোমার বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কি কম বেশি হয়। দেখো যদি সময় অনেকটাই বর্তমান মূল্যে কি ইফেক্ট করে, আমরা আগে বর্তমান মূল্য দেখব, এরপরে কি ভবিষ্যৎ মূল্য দেখবো। ওকে, দেখো সময় যদি বেশি হয়, যদি কোনো একটা কোম্পানিতে যদি সময় বেশি হয়, তাহলে কি বর্তমান মূল্য ড্রপ করে। ওকে, আর যদি সময় কম হয়, তাহলে বর্তমান মূল্য কি বেড়ে যায়। এটা সম্ভব ঋণাত্মক। বা এত কনসেপ্ট কমপ্লিট। তাহলে দেখো ভবিষ্যতে কি হয়, যদি সময় বেশি হয় ভবিষ্যৎ মূল্য বেড়ে যায়, যদি সময় কম হয় ভবিষ্যৎ মূল্য কমে যায়। এই জন্য সম্পর্ক ধনাত্মক। এই বিষয়টা বোঝার চেষ্টা করি। সময় সময় বেশি হয়, এখন দেখো বিষয় বিষয় আগে দেখি। তারপরে কম দেখো, তুমি একটা কোম্পানিতে কিংবা একটা কোনো ব্যাংকে তুমি 5,000 টাকা কত 5 বছর মেয়াদে রাখবা। ওকে, আর একটা কোম্পানিতে 5,000 টাকা 10 বছর মেয়াদে রাখবা। তো দেখা যাচ্ছে এই যে 5,000 টাকা 5 বছর মেয়াদে রাখছো, 5 বছর পর তুমি পেতে চলেছো কত টাকা? 5,500 টাকা, রাইট? আর এই 5,000 টাকা 10 বছর মেয়াদে রাখছো, 10 বছর পর তুমি কয়টা পেতে চলেছো? 6,000 টাকা। দেখো সময়ের কারণে 1,000 টাকা তুমি বেশি পাচ্ছ, ঠিক আছে? এর মানে কি? সময় তুমি এখানে বেশি দিছো, তার মানে কি? এই দেখো সময় বেশি দিছো, ভবিষ্যৎ মূল্য কি বেড়ে গেছে। এখানে সময় 10 বছর দেওয়া হয়েছে না, এই দেখো সময় এখানে বেশি দেওয়া হয়েছে 10 বছর। এদের তুমি ভবিষ্যৎ প্রাপ্তি অর্থটাও কি বেশি পেয়েছো। আর এই যে যখন তুমি সময় কম দিবা, কোনো বিষয়তে এফোর্ট কম দিবা, তখনই কি কম পাবা। ঠিক আছে? এই জন্য সব যেকোনো বিষয়ে কি এফোর্ট বেশি বেশি দেওয়া প্রয়োজন। বেশি দিলে কি ওই জিনিস থেকে বেশি পাওয়া যাবে। আর মানে কি, মানে ইনপুট যত দিবা আউটপুট ততটাই পাবা। ইনপুট কম দিবা আউটপুট কম পাবা। সিম্পল, বুঝনি? মানে গিভ অ্যান্ড টেক সম্পর্ক এদের ভিতরে। ঠিক আছে? তো আমরা একটু বুঝছি। যদি আমরা এতটুকু বুঝে থাকি, তো আমরা এরপরে অঙ্ক করব। অঙ্কের ক্ষেত্রে কি হবে দেখো, সূত্র বুঝলে অঙ্ক সহজ। বুঝতে পেরেছো? দেখো এবার বর্তমান মূল্য আমরা প্রায় ক্লাসের শুরুতে আলোচনা করেছি যে অর্থের সময় মূল্য কয়টা দিকে আছে? 2টা দিক, বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য। আসো বর্তমান মূল্যটা কি? বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। মানে কি ভাব বুঝলাম না তো, ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। মানে ধরো ভবিষ্যতে তুমি 1,000 টাকা পাবা, ওই টাকা পাওয়ার জন্য বর্তমানে তোমাকে কত টাকা রাখতে হবে, এই টাকা পরিমাণ কি বলে? বর্তমান মূল্য বলে। যেমন ধরো ভবিষ্যতে তুমি 1,000 টাকা পাবা, বর্তমানে তোমাকে 500 রাখতে হবে, 500 টাকা রাখতে হবে। ওই 500 টাকা কি তোমার বর্তমান মূল্য। বুঝতে পেরেছো? 1 সেকেন্ডে কনসেপ্ট ক্লিয়ার। দেখো এবার এবার আমরা একটা কিছু ম্যাথ করি। ঠিক আছে? বর্তমান মূল্য নির্ণয় সূত্র কি ভাই? এফবি সমান কি? পিবি ভাগ 1 প্লাস আই পাওয়ার এন।
ঠিক আছে, এখানে আই দ্বারা কি বোঝায় সুদের হার, এন দ্বারা বছর সংখ্যা বোঝায়। তাহলে এখানে কি বলেছে দেখো, 2 বছর পর আশিকে 1,000 টাকা প্রয়োজন, যেখানে সুদের হার 10%। বর্তমানে কত টাকা ব্যাংকে জমা তাকে রাখতে হবে? 2 বছর পর আশিকে 1,000 টাকা প্রয়োজন, এই জন্য সুদের হার 10% হলে বর্তমানে আশিককে ব্যাংকে কয় টাকা রাখতে হবে সেটা নির্ণয় করে চলো আসো। তাহলে কি বলেছে বর্তমান সাল, তাহলে আমরা কি বের করবো? এফবি বের করবো। এফবি নির্ণয় সূত্র কি, সরি পিবি প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করবো। তাহলে পিদের গুলো পিবি, পিবি সমান কি লেখা আছে এফবি ভাগ 1 প্লাস আই টু পাওয়ার এন। ঠিক আছে, আমরা কতটা সূত্র লিখবো না, আমার সরাসরি মূল্য লিখবো। দেখো এখানে এফবি মানে কি ভবিষ্যৎ মূল্য। ঠিক আছে, এফবি কয় টাকা পাওয়া আছে? 2 বছর পর, মানে কি 2 বছর পর মানে কি আজ থেকে 2 বছর পর তার 1,000 টাকা প্রয়োজন, তার মানে কি এই 1,000 টাকা ভবিষ্যৎ মূল্য। ওকে, বুঝতে পেরেছো? ভবিষ্যৎ মূল্য। আর এই যে এই 2 এন, এন সংখ্যাটা কি? এর ভবিষ্যৎ সংখ্যা না, এন সমান 2। ঠিক আছে, আচ্ছা 1, এই যে 1 প্লাস এটা 1 ইংলিশে লেখো 1। সুদের হার আই, দেখো সুদের হার আই কত পার্সেন্ট? 10%। 0.10 থেকে তুমি 100 দিয়ে ভাগ করবা, তাহলে কত পাবা ভাইয়া বলো? 0.10। ঠিক আছে, একটা শূন্য দুটো শূন্য, তাহলে দশমিক দশমিক, তাহলে 0.10। ওকে, এম বলেছে কি 2 বছর, তাহলে এম ভর সংখ্যা 2। চলো তাহলে কি আমরা মানগুলো বসাই, তাহলে এই আয়ের মান কত? 0.10, এন এর মান কত? 2। তাহলে সমাধান করি, উপরে 1,000 একের সঙ্গে যোগ করলে কত হয়? 1.10, সরি 1.11। আচ্ছা এইটুকু একবারে করো, 1 প্লাস 0.10 এর পাওয়ার 2 করলে কত হয় বলো তো? 1.21। ঠিক আছে, ভাইরা 1.21, তাহলে উত্তর ক্যালকুলেশনটা করলে কত আসে? 826। তাহলে কত আছে? 8826। বুঝতে পেরেছো ভাইয়া সমাধানটা? দেখো বলেছে 2 বছর পর, সরি 2000 না, 2 বছর পর আশিকের 1,000 টাকা পড়ে, তার মানে কি 2 বছর পর এর 1,000 টাকা প্রয়োজন হবে, এটা কি ভবিষ্যৎ মূল্য। আর এন এন মান কি 2, আর সুদের হার কি 10%। তাহলে আমরা সূত্র জানি কি এফবি সমান সমান, সরি পিবি সমান সমান এফবি বাই 1 প্লাস আয়ের পাওয়ার এন। তাহলে আই দ্বারা কি বোঝায়? সুদের হার বোঝায়, এন দ্বারা কি মূল্য সংখ্যা বোঝায়। আমাদের এখানে এন এর মান কত? এন এর মান 2, এই যে আমরা 2 রেখেছি। আর আয়ের মান কত? 0.10%, বলে 100 ভাগ করবা। ঠিক আছে, এই কয় পার্সেন্ট সেটাকে 100 ভাগ করবা। এখানে 10% পাওয়ার সাথে কি দুটো শূন্য এই যে 0.10। তাহলে আজকে ক্যালকুলেশন করো, এই যে উপরে 1,000 টাকা পড়ে, তাহলে 1,000 ভাগ 1 প্লাস 0.10 পাওয়ার 2, 0.10 পাওয়ার 2 করলে কি তখন 2.21 আসে, উত্তর করলে কি 5টা 826 টাকা। তার মানে ও যদি ভবিষ্যতে তোমার 1,000 টাকা পেতে চাই, বর্তমানে ওকে কি ব্যাংকে 826 টাকা রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার। এবার সময় ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার চেষ্টা করি। অঙ্ক কি বলেছে যে মেহেদি 10% সুদে, কয় পার্সেন্ট সুদে? 10%। কয় বছর? 7 বছর। ওকে, মানে কত বছর? 7 বছর। কত পার্সেন্ট সুদ? 10% সুদ। কত টাকা? 10,000 টাকা ব্যাংকে জমা রাখলে ভবিষ্যতে ভবিষ্যৎ মূল্য কত হবে? মানে যদি 10% সুদে 7 বছর মেয়াদে 10,000 টাকা ব্যাংকে জমা রাখে, তাহলে সে কি 7 বছর পর সে কত টাকা পাবে, তাই না? সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে কি 7 বছর পরে পাবে, তার মানে কি ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ যে কত টাকা হবে সেই নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে আছে দেখো আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় সূত্র কি এফবি মানে ফিউচার ভ্যালু সমান কি পিবি ইনটু মানে গুণ 1 প্লাস আইএসবি পাওয়ার এন মানে আয়ের পাওয়ার এন। ঠিক আছে, তার মানে কি পিবি দ্বারা বর্তমান মূল্য বোঝায়, আই দ্বারা কি বোঝায়? সুদের হার। আর এন দ্বারা বছর সংখ্যা বোঝায়। তার মানে কি আমার এন বছর 7 বছর, আই 10% মানে কি 0.10, আর এফবি 10,000 টাকা বলা হয়েছে। তাহলে লেখো, তাহলে এফবি 10,000 টাকা, 10,000 টাকা ইন্টু এই যে 1। ঠিক আছে, 1 যে বাংলাতে লেখো, সমস্যা হবে না। 1 যোগ আই, তাই না? আই বলেছে কি 10% মানে কি ইকুয়েশনের পরে এর মান 7। এটা ক্যালকুলেশন করো কত হয়, সম্পূর্ণ ক্যালকুলেশন করো কত করলে ভবিষ্যতে ফি কি 19,487 টাকা পাবে। বুঝতে পেরেছো? তার মানে কি যদি বর্তমানে সে ব্যাংকে 10,000 টাকা রাখে 10% সুদে 7 বছর মেয়াদের জন্য, ভবিষ্যতে সে 10,000 টাকার মূল্য কত হয়ে যাবে? 19,000 টাকা হয়ে যাবে। দেখছো সময়ের কারণে কি টাকার মূল্য বেড়ে গেছে। তাহলে কি সময়ের সঙ্গে ভবিষ্যৎ মূল্য সম্পর্কে কি ধনাত্মক, মানে কি সময় যত বেশি হবে
টাকা যত বাড়বে সময় যত কম হবে টাকা ততই কমে যাবে, এটাকে আলোচনা করেছি, মনোযোগ রাখতে হবে। ওকে, খেয়াল করো। সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছি, আমরা দেখেছি বর্তমান মূল্য কিভাবে বের করে, ভবিষ্যৎ মূল্য কিভাবে বের করে, এবং এবার চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধি মানে চক্র আকারে ঘুরে ঘুরে কয়বার সুদ কাটে, মানে কয়বার সুদ প্রদান করে। ঠিক আছে, এখানে বলতে ভাই এই যে সুদ, তাহলে চক্রবৃদ্ধি নির্ণয়টাতে দেখো সূত্র ভবিষ্যৎ মূল্য, চক্রবৃদ্ধি টাকা নির্ণয় ভবিষ্যৎ মূল্য। দেখো ভবিষ্যৎ মূল্য কি? এফবি সমান কি? পিবি ইন্টু 1+IM। এম হচ্ছে চক্রবৃদ্ধিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করে। চক্রবৃদ্ধিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম। এম কি পাওয়ার এম গুণ এন। আচ্ছা, আমরা অঙ্কে এবার আসো। চক্রবৃদ্ধি ধরন, যদি কোনো অঙ্কে বলে যে বার্ষিক চক্রবৃদ্ধিতে নির্ণয় করে, সুদ নির্ণয় করে, তাহলে কি এম এর মান 1 হবে। এম এর মানটা কি 1 হবে। যদি বলে অর্ধবার্ষিক, এম এর মানটা কি 2 হবে। ঠিক আছে, যদি বলে ত্রিমাসিক, মানে 3 মাস অন্তর অন্তর, তাহলে এম এর মানটা 4 হবে। যদি 2 বার দ্বিমাসিক, তাহলে এম এর মানটা কি 12 হবে। যদি বলে মাসিক, এম এর মানটা দ্বিমাসিক বললে 6 হবে, মাসিক বললে 12 হবে। সাপ্তাহিক বললে কি 52 সপ্তাহ হয়, 52 সপ্তাহ মিলে হয় 1 বছর। তাহলে কি এম এর মানটা 52 হবে। দৈনিক বললে কি মান প্রতিদিন, তাহলে 365 দিন হয় 1 বছর। এখন বলবে ভাই এই যে 2, 4, 6, 12 এগুলো কিভাবে, 2 আর 4, 6 এগুলো কিভাবে বের করবে? যদি বলে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে কি বুঝছো? অর্ধবার্ষিক মানে কি 2 বার, তাহলে তার মানে কি 12কে 2 দ্বারা ভাগ করবা। সরি, অর্ধবার্ষিক মানে মাসে 2 বার, বুঝছো? তাহলে 12কে 6 দ্বারা ভাগ করবা। অর্ধমাসিক মানে কি? মানে 6 মাস অন্তর অন্তর সুদ কাটে, তাহলে 12কে 6 দ্বারা ভাগ করলে কি হয়? 2 আসে। ত্রৈমাসিক মানে কি 3 মাস অন্তর অন্তর, তাহলে কি 12কে 3 দ্বারা ভাগ করবা। দ্বিমাসিক যা বলবে ওই সংখ্যাকে কি করবো? 12কে সে সংখ্যা দ্বারা ভাগ দিবা। দ্বিমাসিক মানে কি 12কে 2 দ্বারা ভাগ দিবা। অর্ধমাসিক মানে কি 6 মাস অন্তর অন্তর, 12কে 6 দ্বারা ভাগ দিবা 2, 3 দ্বারা ভাগ দিলে 4। দ্বিমাসিক মানে কি বছরের 2 বার, তাহলে 2 দ্বারা ভাগ দিলে কি 12কে 2 দ্বারা ভাগ দিলে কি 6। দেখছো, তাহলে মানগুলো পেয়ে গেলাম। মানে যা বলবে সেই সংখ্যা দ্বারা 12কে ভাগ দিবা, দেখবো যে মানগুলো পেয়ে যাবো। আসো, কি বলেছে? আশিক 10% সুদে 1,000 টাকা জমা রেখেছে। এটা কি বর্তমানে জমা রেখেছে 10% সুদে 1,000 টাকা। 5 বছর পর সে কত টাকা পাবে? বুঝছো, মানে কি যদি বর্তমানে 10% সুদে 1,000 টাকা জমা রাখে, তাহলে কি এই টাকা 5 বছর পর 5 বছর পর সে কত টাকা পাবে? যদি সুদের হার অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক যদি এমন কথা লেখা থাকে, তাহলে মনে করবে কি এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। যদি সুদের হার অর্ধবার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক হয়, যদি অর্ধবার্ষিক হয়, অর্ধবার্ষিক মানে কি বলেছে? অর্ধবার্ষিক মানে কি এম এর মানটা 2 হবে, ত্রৈমাসিক বললে কি এম এর মানটা 4 হবে, মাসিক বললে কি হবে? এম এর মানটা 12 হবে। ওকে, তাহলে দেখো আমরা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ ভবিষ্যতে কত টাকা পাবে নির্ণয় করে, সেটি অর্ধবার্ষিক হলে এফবি সমান কি পিবি 1+IM করে MN। তাহলে পিবি, তাহলে কি বর্তমান মূল্যে পিবিটা কত? এই পিবিটা 1,000 টাকা। ঠিক আছে, মানে বর্তমান মূল্য, বর্তমান 1,000 টাকা রাখছে, বর্তমানে 1,000 টাকা। 1 প্লাস, এই দেখো আয় ধরে কি সুদের হার বোঝায়, মানে কি যেই কয় পার্সেন্ট হবে তাকে 100 ভাগ করো, ভাগ করলে 0.10। আর তোমার এম এর মানটা কি বলেছে এখানে? অর্ধমাসিক মানে কি মাসে 2 বার। এখানে এই দেখো এন কি বছর না, 5 বছর পর, তাহলে 5 গুণ এম। এই দেখো এম বলেছে না, এন এর মান 5, এম এর মান 2। তাহলে ক্যালকুলেশন করবা, দেখবা কি 1628.89 এত টাকা সে কি 5 বছর পর হবে। এবার যদি 3 মাস অন্তর অন্তর সুদ হয়, তাহলে 3 মাস পর ভবিষ্যৎ মূল্য কত হবে? এফবি সমান 1,000 টাকা। বর্তমান মূল্য 1,000 টাকা। সূত্রের 1 গুণ 0.10। দেখো এই দেখো এখানে 4 কেন বলেছে? যেহেতু 3 মাস অন্তর অন্তর, তাহলে কি 3কে 12 দ্বারা ভাগ দিবা, তাহলে কি 3 4 12। এই দেখো এন গুণ এম, তাহলে এনটা কি 5, এনটা কি 4। তাহলে ক্যালকুলেশন করে এটা পাবা। এবার হচ্ছে মাসিক বললে কি 12 দ্বারা ভাগ, 12 দ্বারা ভাগ করে যদি এন আর এই যে এম, তাহলে কি 12 ক্যালকুলেশন করবা, এইটা পেয়ে যাবা। দেখছো একদমই সহজ। তুমি যদি সূত্র বুঝো তাহলে কি অঙ্কটা একদমই সহজ। ওকে, কার্যকরী সুদের হার, তাহলে আমরা কি পড়েছি? বর্তমান মূল্য বের করেছি, ভবিষ্যৎ মূল্য বের করেছি, চক্রবৃদ্ধি সুদের হারটা বের করেছি। এবার আসুন কার্যকরী সুদের হার। ঠিক আছে, কার্যকরী সুদের হার নির্ণয় সূত্রটি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ওকে, 1+I/M এর পাওয়ার M -1। আসো কার্যকরী সুদের হার কাকে বলে সেটা একটু দেখার চেষ্টা করি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে কি কার্যকরী সুদের হার বলে। তাহলে কার্যকরী সুদের হার কাকে বলে? যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে কার্যকরী সুদের হার বলে। প্রকৃতপক্ষে যদি কোনো ব্যক্তি 12% সুদের হার প্রদান করে, তাহলে ওই 12% কি, ওই 12%কেই কার্যকরী সুদের হার বলা হয়। ঠিক আছে, আসলে একটা অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করি সূত্রটা। 12% সুদের হারে কোনো কোনো ঋণ গ্রহণ করা হয়। ঠিক আছে, মানে ধরো একজন ব্যক্তি 12% সুদের হারে কোনো ঋণ গ্রহণ করেছে এবং মাসিক সুদ গণনা করা হয়। মাসিক সুদ মানে কি চক্রবৃদ্ধি, বুঝছো? চক্রবৃদ্ধি মানে এম, এই যে এম বলেছেন এম, বুঝছো? মাসিক 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 সুদ গণনা হয়, তবে কি কার্যকরী সুদের হার কত হবে?
বুঝতে পেরেছো? কার্যকর সুদের হার কি? তাহলে সূত্র EIR সমান সমান কি 1 প্লাস দেবা I ভাগ M ইন্টু M মাইনাস 1। তাহলে এম এর আমি বলেছি মাসিক হলে এম এর মান কত হয়? 12 হয়। কত হয়? 12 হয়। ঠিক আছে, তাহলে কি এম এর মান বলেছি যেহেতু মাসিক তাহলে 12। তাই I 12%, 12% কি 100 দিয়ে 12কে ভাগ দেবা 0.12 আসবে। তাহলে সমাধান করো 1 প্লাস 0.12 নিচে 12 এর পাওয়ার 12 মাইনাস 1। তাহলে এই সমাধান করো 1 প্লাস এটুকু করলে কি 0.01 আছে, এর পাওয়ার মাইনাস 1। এত সমাধান করো যদি পয়েন্ট পয়েন্ট 12 এত হতো, এই 100 দ্বারা ভাগ করো, এবার 12% আসবে। ঠিক আছে, তাহলে কি তাহলে এর কার্যকর সুদের হার ডিরেক্ট এই 12%ই। ওকে, বিষয়টা বুঝতে পেরেছে ভাইয়েরা? খুবই সহজ একটা বিষয়। ঠিক আছে, বলছে 12% সুদ হারে কোনো ঋণ গ্রহণ হারে ঋণ গ্রহণ করা হয়। ঠিক আছে, 12% ঋণ গ্রহণ করেছে এবং মাসিক সুদ গণনা করা হয়েছে, তবে কার্যকরী সুদের হার কত? ওকে, তাহলে সে অনুযায়ী সূত্রটা বসাবা, সূত্রটা বসে মনে করো তোমাদের অঙ্কটা করে দিব। তাহলে কি সহজ না? সহজ। দেখছো, যদি তোমাদের মনোযোগ থাকে তাহলে কি সহজ। তাহলে আমরা কি কি শিখলাম ভাইয়া? প্রথমে শিখলাম আমরা বর্তমান মূল্য বের করা নির্ণয় শিখলাম, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখলাম, চক্রবৃদ্ধি হারে সুদ নির্ণয় করা শিখলাম এবং কার্যকরী সুদের হার নির্ণয় করা শিখলাম। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী দ্বিতীয় পাঠে আমরা তোমার বিধি 72 শিখবো, বিধি 69 শিখবো, অ্যানুইটি শিখবো এবং বিভিন্ন বোর্ড কোশ্চেন কি সলভ করার চেষ্টা করব।